তোমাকে খুব মনে পড়ছিল, তাই ওয়াশরুমের নাম করে এসেছিলাম। পায়রার মুখ হা হয়ে গেল। ছেলেটাকে ভালোবাসা নামক কঠিন অসুখে ধরেছে, নইলে কেউ কি এমনটা করে? পায়রা থেকে বিদায় নিয়ে কল কেটে দিল ইফাত। চলে গেল নিজের ডেস্কে। মোবাইল চার্জে বসিয়ে নিচে যাওয়ার জন্য পা বাড়ায় পায়রা। সিঁড়ির ধারেই ইরার ঘরটা। পায়রাকে দেখতেই পেছন থেকে আতিফ ডেকে উঠল। পায়রা। পায়রা পিছু ফিরল। এগিয়ে এলো আতিফ, ঠোঁটে হাসি রেখে হাতের জগটা এগিয়ে দিয়ে বলল, পানি শেষ। এরা তো আর নিচে যেতে পারবে না, আমিও তেমন একটা জানি না বাড়ির কোথায় কি আছে। জগটা কি ভরে এনে দিবে? জি ভাইয়া, আমি নিয়ে আসছি। বলে জগটা নিজের হাতে নিয়ে নিচে নেমে গেল পায়রা। আতিফ পুনরায় চলে গেল ঘরে। জগে পানি ভরে আবারও উপরে যাওয়ার জন্য সিঁড়িতে পা বাড়াতেই ইসম তারা জিজ্ঞেস করলেন, কই যাও? ইরার ঘরে জবটা দিয়ে আসি। তোমার যাইতে হইব না, আমারে দাও। পায়রা শাশুড়ির হাতে জগটা দিয়ে দিল। ইসম তারা জগ হাতে চলে গেলেন মেয়ের ঘরের দিকে। ইরা আধশোয়া তার সামনে বসে আছে আতিফ। স্ত্রীর হাতের আঙ্গুল নিজের হাতের ভাঁজে নিয়ে নাড়াচাড়া করছে। মৃদু আওয়াজ তুলে বলল, চলো না এখান থেকে। অফিস করে কি আর শ্বশুর বাড়ি পড়ে থাকা যায়? তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। আব্বাই তো তোমার সামনেই নিষেধ করছে, পোলাপাইন হওয়ার আগে যাওয়া যাইব না। চট করে মেজাজ খারাপ হলো আতিফের। চাপা গর্জনে বলে উঠল, তোমার আব্বা তো আমাকে বিয়ে করতেও নিষেধ করেছিলেন, তখন তো ওনার কথা শুনোনি। আব্বার মাধ্যমে কবে থেকে হলে? নাকি বিয়ের পর আমাকে আর ভালো লাগে না, আফসোস করছো? স্বামীর কথা এরা বিস্মিত হলো, বলল, কি কও এইসব? তোমারে আমার ভাল লাগবো না কেন? আমি তোমারে কতটা ভালোবাসি জানো না তুমি? তাহলে চলো এখান থেকে, কোনো কাজ করতে হবে না তোমাকে, তোমার জন্য বুয়া রেখে দিব। চট করে মেজাজ খারাপ হলো আতিফের। চাপা গর্জনে বলে উঠল, দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন নিশম তারা। শব্দ করে ছোট কাঠের তৈরি টেবিলের জগটা রাখলেন। শাশুড়ির এমন কাণ্ডে আতিফ চমকায়। কারো ঘরে ঢোকার আগে যে অনুমতি নিতে হয় তাও জানে না। সামান্য আদব কায়দা ভদ্রতা বলে কিছুই নেই। ইসম তারা তীক্ষ্ণ কণ্ঠে বললেন, আমার মাইয়াডারে ফুসলাইয়া ফাসলাইয়া বাড়িতে লইয়া যাওয়ার ফায়তারা করতাছো, বিষ ডালতাছো কানে। একবার ওরে লইয়া ফালাইছো, কিন্তু কিছু কয় নাই ওর বাপে। তাই বললা যে আর কখনো কিছু কইব না, ভাবলা কেমনি? এমন ভুল আর করতে যাইও না, ভালো হইব না। কথাটা শেষ করে মুখ ঝামটা মেরে স্থান ত্যাগ করলেন নিশম তারা। শাশুড়ির এমন কথায় হতবাক হতবিহব্বল আতিফ বিস্ময় ভরা দৃষ্টিতে তাকায় স্ত্রীর মুখশ্রীতে। এরাও যে বেশ অবাক হয়েছে তা তার মুখ দেখে স্পষ্ট। আতিফ দাঁতে দাঁত চেপে বলল, এসব কি বলে গেল তোমার মা? এদের কাউকে আমার সুবিধার লাগছে না, আগেই বলেছি। কান খুলে শুনে রাখো ইরা, আমার বাচ্চার যদি কিছু হয় তাহলে কিন্তু তোমাকে আমি কখনোই ক্ষমা করব না। আতিফ উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের ওপর থেকে নিজের মানিব্যাগ নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। পেছন থেকে ইরা শুধালো, কই যাও এই সময়? আতিফ পেছনে ফিরল না। যাওয়ার আগে বলে গেল, বাড়ি ফিরে যাচ্ছি, অফিস আছে। এরা হতবম্ব হয়ে পূর্বের ন্যায় বসে রইল। এই মুহূর্তে কি হয়ে গেল তার সঙ্গে? মা কেন এমনভাবে কথাগুলো বলে গেল? আতিফ তো বলেছিল এখানে সন্ধ্যা পর্যন্ত থাকবে, তাহলে ওই বা এখন কেন চলে গেল? মায়ের কথা কি রাগ করেছে? শরীরের সব শক্তি যেন হ্রাস পেল এই মুহূর্তে। কিছুক্ষণ থম মেরে বসে থেকে মোবাইলটা হাতে নিল। উদ্দেশ্য আতিফকে কল করা। কল লিস্ট থেকে নাম্বার বের করে ডায়াল করতে যাবে তৎক্ষণাৎ ঘরে প্রবেশ করলেন নিশম তারা। মেয়ের হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিলেন মোবাইলটা। এরা চমকায়িত দৃষ্টিতে মায়ের পানে তাকালো। দুর্বল কণ্ঠে বলল, মোবাইল নিলেন কেন আম্মা? দেন কইতাছি। পিছু থেকে নওয়াজ মির্জা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, তুই মোবাইল দিয়ে কি করবি? মোবাইল তো আর আম্মার কাছেই থাকবে। আম্মার কাছে থাকবো মানে? আম্মায় আতিফের লগে খারাপ ব্যবহার করছে আব্বা। আতিফ রাগ কইরা চইল্লা গেছে। মোবাইলটা দেন, ওর লগে কথা কইতে হইব। ওইসব অজাতের পোলা লগে কথা কন লাগবো না। জাহান নামে যা কই পোলায় তগো তালাকনামা তৈরি করতে দিছি। তালাক হয়ে গেলা তরে আমি বড় ঘরে বিয়া দিব। এরা বাকরুদ্ধ হয়ে গেল মুহূর্তে। কি বলছে এরা? তালাক, আবার বিয়ে, এসবের মানে কি? মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার মানে স্বামী শ্বশুরের কথাই ঠিক ছিল। ভালো মানুষ সাজার অভিনয় করেছেন নওয়াজ মির্জা। এও ছিল একটা চাল। উপস্থিত দুজনেই চলে গেলেন। তারপরই ভেতরে প্রবেশ করলো পায়রা। পায়রাকে দেখতেই হাউমাউ করে কেঁদে উঠল। ইরা বলল, ও আমার কি হইয়া গেল ভাবি? আমি যে ধোকা খাইলাম, নিজের বাপ মায়ে আমারে ধোকা দিল ভাবি। আমি এখন আতিফের লগে কেমনে যোগাযোগ করমু? ওই যে আমার উপর রাইগা আছে।
পায়রা সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না, ঘুরে যেও না, তোমার ভেতরে আরেকটা প্রাণ বেড়ে উঠছে। রাত কমলে ভাইয়া চলে আসবে, যদি না আসে তখন না হয় আমার মোবাইল দিয়ে কথা বলে নিও। কান্নার বেগ কিছুটা হলেও হ্রাস পেল ইরার। তাকে শান্ত করে আবারও নিচে ছুটল পায়রা। কোহিলি বাড়িতে নেই, বাপির বাড়ি গেছে। মা তার অসুস্থ, মামুনও গেছে স্ত্রীর সঙ্গে। রাত 11টা ছুঁই ছুঁই। আতিফ আর ফিরে আসেনি। ইরার কল না পেয়ে রাগটা বৃদ্ধি পেয়েছে তার। সোফার মধ্যে নিস্তেজ হয়ে ছেলেকে বসে থাকতে দেখে আফাস উদ্দিন এগিয়ে এলেন, কাঁধে হাত রেখে প্রশ্ন করলেন, শ্বশুর বাড়ি না গেছিলি, আবার ফিরে আইলি যে? আতিফ চোখ বন্ধ করেই উত্তর দিল, তুমি ঠিক বলেছিলে বাবা, ওরা কেউ ভালো না। ইরার কান্নায় গলে গিয়ে ওকে নিয়ে ও বাড়ি যাওয়া আমার উচিত হয়নি। এখন কি করবি? জানি না, শেষবারের মতো ওকে আমি জিজ্ঞেস করব একবারে আমার সঙ্গে চলে আসবে নাকি। যদি রাজি হয় তাহলে গিয়ে নিয়ে আসবো, আর যদি না হয় তাহলে সম্পর্কটা এখানেই শেষ। বসা থেকে উঠে ঘরে চলে গেল আতিফ। দীর্ঘশ্বাস ফেললেন আফাস উদ্দিন। ইরার চোখে ঘুম নেই। রোজ 9টা বাজতেই সে ঘুমে বিভোর হয়ে যায়, অথচ আজ ঘুম তো নেই, বরং মনটা খারাপ। হাতের কাজ সেরে ননদের ঘরে এলো পায়রা। ইফাত ফোন করেছিল, পায়রা তাকে জানিয়েছে আধ ঘন্টা পর কথা বলবে। দরজা ভিড়িয়ে ইরার পাশে এসে বসলো পায়রা। ইরার চোখ দুটো জলজল করে উঠল, বলল, আতিফ তো আইলো না ভাবি, মনে হয় এখনো রাগ কইরা আছে, একটু কথা কইয়া দাও না। পায়রা নিজের মোবাইলটা এগিয়ে দিল ইরার দিকে। আতিফের নাম্বার ইরার মুখস্থ, তাই চটজলদি নাম্বার উঠিয়ে কল দিল। প্রথমবার রিং হয়ে কেটে গেল, দ্বিতীয়বার কলটা রিসিভ হলো। অপর পাশ থেকে সালাম দিয়ে আতিফ শুধালো, কে বলছেন? ইরা সালামের জবাব নিয়ে বিচলিত কণ্ঠে বলল, আমি ইরা। বিস্মিত হলো আতিফ, প্রশ্ন করলো, এটা আবার কার নাম্বার? ছোট ভাবির নাম্বার। আব্বা আমার মোবাইল লইয়া গেছে। আমি তাগো বিশ্বাস কইরা অনেক বড় ভুল করছি আতিফ, আমারে মাফ কইরা দাও, আমি আর এনে থাকমু না, আমারে। এতটুকু বলেই থেমে গেল ইরা। চোখে মুখে ভয় স্পষ্ট, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। তার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো পায়রা। সেও চমকে গেল। শাশুড়ি অগ্নি দৃষ্টি ফেলে দাঁড়িয়ে আছে। হঠাৎ স্ত্রী নীরব হয়ে যাওয়ায় ভড়কে গেল আতিফ। অপর পাশ থেকে হ্যালো হ্যালো করতে লাগলো। ইসম তারা দ্রুত এসে মোবাইলটা কেড়ে নিলেন মেয়ের হাত থেকে। ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন করলেন, আবার ওই ফোলার লগে কথা কস তুই? কলজা বড় হয়ে গেছে তোর, তাই না? আম্মা এমন কইরেন না, ফোনটা দিয়া দেন আমারে। কল কেটে দিলেন নিশম তারা। সুযোগ বুঝে শাশুড়ির হাত থেকে মোবাইলটা কেড়ে নিল পায়রা। হুট করে এমন করায় পুত্রবধূর গালে শটান করে থাপ্পড় মেরে দিলেন নিশম তারা। পায়রা ছিটকে পড়ল মেঝেতে। শাশুড়ির এমন কাণ্ডে হকচকিয়ে উঠল। দাঁতের সঙ্গে লেগে ঠোঁট কেটে রক্ত ঝরছে। মহিলার হাতটা একদম পুরুষ মানুষের মতো শক্ত। দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় ছোট থেকেই কাজ করে দুবেলা দুমুঠো খেতে হয়েছে ইসম তারাকে। এই হাত দিয়ে কাটতে হয়েছে শক্তপোক্ত কাঠ। হয়তো সে কারণেই এত শক্ত উনার হাত। চিৎকার করে বলে উঠলেন, নষ্টা মায়া মানুষ, তোর সাহস হয় কেমনে আমার মায়ের হাতে মোবাইল দেওয়ার? নিষেধ করছি না তোরে? কইছিলাম না এসবে মাতাবরি করবি না? এরা উত্তেজিত কণ্ঠে বলল, ভাবিরা মায়ের না আম্মা, তার কোনো দোষ নাই। মেয়ের দিকে তাকালে নিশম তারা ধমক দিয়ে বললেন, একদম চুপ। আর একটা কথা কইলে কিন্তু গলা টিপ্পা ধর্ম। থেমে গেল ইরা। চোখ জোড়া ভিজে উঠেছে পায়রার। দৌড়ে চলে এলো ঘরে। দরজা আটকে দিল সশব্দে। চোখের পানি বাদ মানছে না। ঠোঁটে তীব্র জ্বালা করছে। কখনো কল্পনাও করতে পারেনি এমন একটা ঘটনা ঘটবে তার সঙ্গে। ইসম তারা গায়ে হাত তুলবে। কয়েক মিনিট বাদে মোবাইল বেজে উঠল ঝংকার তুলে। চোখের পানি মুছে কল রিসিভ করলো পায়রা। অপর পাশ থেকে আল্লাদিশুরি ইফাত শুধালো, তোমার আধ ঘন্টা কি এখনো শেষ হয়নি কবুতর? কতক্ষণ অপেক্ষা করাবে স্বামীকে? নিজেকে যথেষ্ট সামলানোর চেষ্টা করেও সামলাতে পারল না পায়রা। কণ্ঠস্বর থেকে কোনো বাক্য বের হচ্ছে না। কেঁদে উঠল শব্দ করে। হাসি মাখা মুখখানা চুপসে গেল। ইফাতের ভ্রু যুগল কুচকে গেল আপনা আপনি। বিচলিত কণ্ঠে শুধালো, এই বাইরে শোনা, কি হচ্ছে তোমার? কাঁদছো কেন? কিছুক্ষণ আগে যখন কল দিয়েছিলাম তখনও তো ঠিক ছিলে। পায়রা কেঁদেই যাচ্ছে অনবরত। গলা শুকিয়ে আসছে ইফাতের। কান্নার আওয়াজ ছাড়া কিছুই শুনতে পাচ্ছে না। অনেকক্ষণ কাদার পর পায়রা এলোমেলো বাক্যে বলতে লাগলো, আম্মা আমাকে। দরজায় কড়া নাড়ল। ইসম তারা তেজি কণ্ঠে বললেন, দরজা খোলো। কি হলো, দরজা খুলতেছ না কেন? কেঁপে উঠল পায়রা। ইফাত শুধালো, কি করো নাড়ছে আম্মা এই সময়? আচ্ছা, কল কেটো না, দরজা খুলে দেখো কি বলে।
ভয়ে ভয়ে দরজা খুলে দিল পায়রা। হুড়মুড় করে ভেতরে প্রবেশ করলে নিশমতারা কিছু না বলে দৌড়ে গিয়ে বিছানা থেকে মোবাইলটা হাতে নিলেন। অন্তরাত্মা কেঁপে উঠল পায়রার। শাশুড়ির হাত থেকে মোবাইলটা কেড়ে নেওয়ার চেষ্টা করেও পারল না, ব্যর্থ হলো। মোবাইল কানে লাগিয়ে নিশমতারা জিজ্ঞেস করলেন, কেডা? মায়ের কণ্ঠস্বর পেয়ে নড়ে চড়েও বসলো ইফাত। নিজেকে স্বাভাবিক করে গম্ভীর কণ্ঠে বলল, আমি ইফাত আম্মা। এত রাত এখনো ঘুমাস নাই? তোর বউ ফোন দিছে তাই না? কি কইছে আমার নামে? আমিই কল দিয়েছি। আর কি বা বলবে আপনার নামে? আপনি এত রাতে এখানে কি করছেন তাই বলুন। কি হয়েছে পায়রার? থতমত খেয়ে গেলেন নিশমতারা। কণ্ঠস্বর স্বাভাবিক করে বললেন, কিছু না, সেই 9টা বাজে বৌমারে খাইয়া ঘরে আইতে কইছি, কিন্তু হ্যাঁ তো শোনেই না, উল্টা ইরার ঘরে গিয়া বইসা আইছিল, তাই একটু বকছিলাম। ও মা, মাইয়ার কি রাগ, ঘরে আইয়া কান্নাকাটি শুরু কইরা দিছে, তাই রাগ ভাঙাইতে আইছিলাম। মায়ের কথা বিশ্বাস হলো না ইফাতের, কিন্তু উল্টো পিঠে কিছু বলতেও পারলো না। ওর কথা যদি মা রাগ করে, পায়রাকে বকাঝকা করে। কথা ঘুরিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, আচ্ছা, পায়রার কাছে মোবাইলটা দিন। দিনে কথা কইস, এখন গোমা, তোর বউরে খাওয়াইয়া নি। আমার পোলার কানে যদি একটা কথাও যায়, তাইলে তোরে জানে মাইরা ফেলামো আমি, মনে রাখিস। অন্দরমহলে চল শক্ত করে বসে আছে আতিফ, হাত মুষ্টিবদ্ধ, রাগে কপালের রগ দৃশ্যমান। ঘামে ভিজে গেছে শার্টের উপরই ভাগ। ঘরে বসে ছটফট করছে ইরা। স্বামী আসার খবর ইতোমধ্যেই কানে পৌঁছে গেছে তার। ইসমতারা বাহিরে থেকে দরজায় ছিটকিনি লাগিয়ে দিয়ে এসেছেন, যাতে চাইলেই মেয়ে ওনার বের হতে না পারে। নওয়াজ মির্জার পায়ের উপরে পা তুলে পান চিবুচ্ছেন। আতিফ চাপা স্বরে বলে উঠল, অনেকক্ষণ ধরে বসে আছি, দয়া করে ইরাকে ডেকে আনুন, আমি ওকে নিয়ে বাড়ি ফিরে যাব। নওয়াজ মির্জা গম্ভীর কণ্ঠে প্রত্যুত্তর করলেন, এই আশা ছাইরা দাও। একবার আমার মাইয়ারে ফুসলায় ফাসলায় লইয়া যেতে পারছো বললা, এবারও যে পারবা ভাবলা কেমনে? আমার মাইয়ারে তোমার লগে আর পাঠামু না, ওরে আমি বড় ঘরে বিয়া দিম। মির্জা বাড়ির মাইয়ার লগে কি কম জাতের বলা যায়? অক্ষিতয় চলে উঠল আতিফের। কিছুতেই নিজের রাগ দমাতে পারছে না। ইচ্ছে করছে লোকটার মুখ ভেঙে ফেলতে। শরীর কাঁপছে রাগে, রাগ সংবরণ করার বৃথা চেষ্টা করে বলল, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছেন। ইরা আমার স্ত্রী, আমার স্ত্রীকে জোর করে আপনারা আটকে রাখতে পারেন না, এটা আইন বিরোধী। আমারে আইনের ডর দেখাও। যা মনে করেন, আমি কোনো ঝামেলা চাইছি না, আমার স্ত্রীকে নিয়ে আসুন। আনমো না, বাড়ি থেকে এখন যাইতে পারো। তোমার লগে কথা কনের সময় নেই আমার। ইরারে ভুললা যাও আর একটা বিয়া কইরা নিও। উঠে দাঁড়ালো আতিফ, শাসানো সুরে বলল, ঠিক আছে, যাচ্ছি। আসলে আপনারা ভালো কথায় বোঝার লোক নন। আমি সদরের থানায় যাব, আমার প্রেগনেন্ট স্ত্রীকে জোর করে আটকে রাখার জন্য আপনাদের নামে মামলা করব। একবার যদি ওখানে গিয়ে মামলা করি, তাহলে কিন্তু আপনার এই চেয়ারম্যান চামচাও আপনাকে বাঁচাতে পারবে না। কথাটা বলে হনহনিয়ে মির্জা বাড়ি থেকে বেরিয়ে গেল আতিফ। ক্রোধের চোখমুখ কাঠিন্য রূপ নিল নওয়াজ মির্জার। বাটন মোবাইল হাতে নিয়ে কাউকে কল দিয়ে বললেন, বাড়ি থেকে বাইরে হইছে ওই অজাতে, জানে মাইরা ফেলো, অরে লাশ গুম কইরা দিবা যাতে কেউ খুঁজতে না পারে। কল কেটে মোবাইল রেখে সামনে তাকাতেই চমকান। সিঁড়ির ধারে দাঁড়িয়ে আছে পায়রা, চোখে মুখে তার আতঙ্ক। শুকনো ঢোক গিললেন নওয়াজ মির্জা, চেঁচিয়ে ডাকলেন, ইফাতের মা, তাড়াতাড়ি আইও। ইসম তারা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে এলেন, স্বামীর নিকট শোধালেন, কি হয়েছে? চইল্লা গেছে? আবার আইব না তো? স্ত্রীকে ইশারায় সামনে তাকাতে বললেন নওয়াজ মির্জা। গলা ছেড়ে বললেন, তোমার পোলার বউরে কইয়া দাও, এখন যা শুনছে তা যেন আরেক কান দিয়া বাইর কইরা দেয়। মুখখানা কঠিন হয়ে গেল পায়রার। তীক্ষ্ণ কণ্ঠে শ্বশুরের উদ্দেশ্যে বলল, আপনারা অন্যায় করছেন। জলজান্ত একটা মানুষকে মেরে ফেলতে কষ্ট হবে না আপনাদের? বাবা মা হয়ে নিজেদের মেয়ের জীবন নষ্ট করতে বিবেকে ভাববে না আপনাদের? চাপা গর্জন তুলে নওয়াজ মির্জা বলে উঠলেন, এক রত্তি মাইয়ার কাছে এখন আমারে ন্যায় অন্যায় শিখান লাগবো? নিজের ক্ষতি না চাইলে চুপচাপ যাওগা। আমার বাবা বলেন, অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে তারা দুজনেই অপরাধী। তাই এত বড় অন্যায়টা আমি কিছুতেই সহ্য করব না। আমি এখনই ইফাতকে সবটা জানাবো। ওরও তো জানা উচিত ওর বাবা কতটা খারাপ। বলে এক প্রকার দৌড়ে ঘরে চলে গেল পায়রা। নওয়াজ মির্জার চোখে মুখে আতঙ্ক। শুকনো ঠোক গিলে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, বউ আটকাও ওই মাইয়ারে। কথাটা ইফাতের কানে গেলে কিন্তু সর্বনাশ হয়ে যাইব। ইসম তারা যাওয়ার জন্য পা বাড়ালেন। যেতে যেতে রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, আমি দেখতাছি ওই মাইয়ারে।
রাত নেমেছে ধরণীতে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। অফিস থেকে লাঞ্চ টাইমে ছুটি নিয়ে বেরিয়ে পড়েছিল আতিফ। মির্জা বাড়ি পৌঁছাতে সন্ধে হয়ে গিয়েছিল। বড় বড় কদম ফেলে হাঁটছে সে, অগ্রসর হচ্ছে মেইন রাস্তার দিকে। গন্তব্য থানা। ছোট রাস্তাটা ছিমছাম, ক্রোধে ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে আতিফের। কি এক ঝামেলার মধ্যে পড়তে হলো তাকে। ভালোবাসা কি অপরাধ? ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়া কি অপরাধ, নাকি মধ্যবিত্ত পরিবারের জন্ম নেওয়াটা অপরাধ? মধ্যবিত্ত ছিলেন আফাজ উদ্দিন, কিন্তু ওনার ছেলেরা হয়েছে প্রতিষ্ঠিত। একজন বিদেশ করে অনেক টাকা পয়সা রোজগার করে বাড়ি গাড়ি করে ধনীর খাতায় নাম লিখিয়েছে, আরেকজন লেখাপড়া করে ভালো চাকরি করছে। রাস্তার দুই ধারে ঝোপঝাড়, কারো পদধ্বনির শব্দ শুনতেই প্রতিমধ্যে থেমে যায় আতিফ। প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ লাইট জেলে আশেপাশে ভালো করে দেখে নিল, কিন্তু না, কেউ নেই। আতিফ আবারও হাঁটতে লাগলো। হুট করে পেছন থেকে আক্রমণ হলো তার উপর। একটা কালো কাপড় দিয়ে কেউ তার মুখ শক্ত করে বেঁধে ফেলল। ভড়কে গেল আতিফ। হাত দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করলেও পারল না। হাত দুটো বেঁধেও ফেলল দুজন মিলে। আশেপাশে তাকিয়ে বেশ কয়েকজনকে দেখতে পেল, যাদের মুখ গামছা দিয়ে ঢাকা। বেশিক্ষণ তাকাতে পারল না আতিফ, ততক্ষণে চোখজোড়াও বেঁধে ফেলা হলো। শরীর নিস্তেজ হয়ে নুয়ে পড়তে গেলে একজন ধরে ফেলল তাকে। ইসম তাওরা দৌড়ে এসে ধরে ফেললেন পুত্রবধূকে। তার হাত থেকে কেড়ে নেন মোবাইলটা। কর্কশ কণ্ঠে বলে ওঠেন, এই মোবাইল আইজ থাইকা আমার জিম্মিত রইল।